আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। জুবাইদা আক্তার, ফাতেমা আক্তার, আনহা ইসলাম, রিজু তালুকদার, মিমি, লামিয়া আক্তার। আচ্ছা, সিদরাতুল মুনতাহা। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। শীত কি বেশি লাগছে? শীত যে খুব বেশি তা না। টি-শার্টের সংকট। আরশিয়া নাজিম। ওকে, অনেক সুন্দর সুন্দর নাম সবার। তোমাদের নামগুলো লিস্ট করে নিয়ে যাওয়া লাগবে। বেছে বেছে সুন্দর নাম যাদের, কাজে লাগবে এগুলো। মদিনা তাবাসসুম। ওকে, নাজিমউদ্দিন। অচিন পুত্র। এ কি নাম? নূরে জান্নাত। মুহাইমিন। হ্যাঁ ভাই, টি শার্ট আছে। আহ দেন, একটা দিলেই হলো। এল। হুম হুম, হবে। থাক আজকার। ওকে, তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। তোমরা সবাই জয়েন দিচ্ছ। আজকে হয়তোবা হয়তোবা না, টেকনিক্যালি এমসিকিউ সলভিং ক্লাসটা হওয়ার কথা আজকে, বাট আমি থিওরিও পড়াবো। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলা যে হাইড্রোজেন বন্ড এটা পড়ানো হবে না কেন, বা হবে কি না হবে না। সো আজকে আমরা হাইড্রোজেন বন্ড পড়াবো। হাইড্রোজেন বন্ড, ওকে। আসলে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে বা কেমিস্ট্রি বোঝার জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রি বোঝার জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কেমিস্ট্রির জন্য কিছু কথা বলে রাখি, যে কেমিস্ট্রি আসলে কিভাবে কিভাবে পড়তে হয়। তো কেমিস্ট্রির যে বিষয়টা হচ্ছে, কেমিস্ট্রিকে তোমরা ম্যাথমেটিক্স ভাবে অনেক সময় চিনে রাখো, বাট কেমিস্ট্রি কিন্তু ম্যাথমেটিক্স ভাবে না। কেমিস্ট্রি কোনোদিনই একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট না। কেমিস্ট্রি হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। কেমিস্ট্রি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। তানহা বলে কি, ল্যাটিস এনথালপি। এটা তো এই চ্যাপ্টারে না ভাইয়া, ল্যাটিস এনথালপি। যাই হোক, মেন কথা হচ্ছে কেমিস্ট্রি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। সো তোমরা থিওরিটিক্যাল ভাবে এটা পড়ার চেষ্টা করবা, নট ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল যেগুলো, সেগুলো আমরা অ্যাপ্লিকেশনের কাজে ইউজ করি। ঠিক আছে? আর এই বন্ডের সাথে সাথে আরো দুইটা বন্ড আছে, যেমন হচ্ছে লন্ডন বল, লন্ডন বল, আর হচ্ছে ভ্যান্ডারওয়ালস বল। ঠিক আছে, কি ভ্যান্ডারওয়ালস বন্ড। সো এইগুলো খুব একটা লাগবে না, বাট তুমি যদি এক্সামে ভালো করতে চাও বা কেমিস্ট্রি ভালো বুঝতে চাও, তাহলে হাইড্রোজেন বন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোজেন বন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা কি কি পড়বো আজকে? আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, এবং আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো, যেগুলো মেনলি বোর্ড স্ট্যান্ডার্ড, বোর্ড প্লাস মেডিকেল প্লাস ডিইউ প্লাস জিএসটি প্লাস বুয়েট প্রিলি। ঠিক আছে, এখানে কোনো আমরা রিটেন টাইপের কিছু দেখবো না। আমরা এমসিকিউ সলভ করব বোর্ড, মেডিকেল, ডিইউ প্লাস গুচ্ছ এক্সাম প্লাস বুয়েট প্রিলি। ওকে, সো একজন বলে ভাইয়া খালি পেজে লিখবো নাকি নতুন পেজে? খালি পেজে তো কালকে একটা করিয়েছি। কালকে করিয়েছি হচ্ছে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা, আর আরেকদিন ইলেকট্রন আসক্তি পড়াবো, ওগুলোও খালি পেজে লিখে রাখবা। ঠিক আছে? শাওন ভাইয়া কি তড়িৎ ঋণাত্মকতা আর পড়াবেন না? কেন পড়াবেন বলো? তড়িৎ ঋণাত্মকতা তো পড়ানো হয়ে গিয়েছে, তাই না? এই জন্য আর পড়াবে না। আর ইলেকট্রন আসক্তি আমি পড়িয়ে দিব। তো আমি তড়িৎ ঋণাত্মকতা তোমাদেরকে পড়িয়েছি। ও, তার আগে আর একটা কথা, যে শঙ্করায়ন থেকে কিরকম প্রশ্ন আসবে, এই লিখো। শঙ্করায়ন থেকে কিরকম প্রশ্ন আসবে, এটা তোমরা অনেকে জিজ্ঞেস করছিলা। শঙ্করায়ন থেকে কিরকম প্রশ্ন আসবে, তো সিকিউ নিলে তোমরা সেটা দেখতে পাবা কিরকম প্রশ্ন আসবে। বাট একটা কথা মনে রাখো, এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি যেগুলো করিয়েছি সেগুলোর আকৃতি এবং বন্ধন কোণ, এগুলো মুখস্থ রাখতে হবে। আকৃতি এবং
বন্ধন কোণ, আকৃতি এবং বন্ধন কোণ মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখবে। এগুলো এমসিকিউ দিবে, এমসিকিউ, ঠিক আছে? আকৃতি এবং বন্ধন কোণ এমসিকিউ দিবে। আর রিটেনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যতিক্রমগুলো, ঠিক আছে? ব্যতিক্রম কোনগুলো ছিল? ব্যতিক্রম ছিল CH4, NH3, H2O, H2S, ঠিক আছে? এগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আরো কিছু রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে PCl5, SF6, আর কি দিতে পারে BeCl2, আর BCl3 বা BF3, CH2 ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH, এই কয়টা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর আকৃতি এবং বন্ধন কোণ এটা মুখস্থ রাখতে হবে সব যৌগের জন্য। sp2 এগুলো তোমরা জানো কোন যৌগের বন্ধন কোণ কত, সেগুলো আর বলার কিছু নাই। আর আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শর্টকাট যে ফর্মুলা, শর্টকাট ফর্মুলা তোমাকে র্যান্ডম এই একটা এমসিকিউ দিয়ে দিবে, বলবে যে NH4+ কি সংকরায়ন বিদ্যমান, NH4+ এ কি সংকরায়ন বিদ্যমান। তো এটা তো তোমার মুখস্থ রাখা পসিবল না, তখন তুমি এই শর্টকাট ফর্মুলা ইউজ করে বের করবা যে কি ধরনের সংকরায়ন পসিবল। বোঝা গেছে? সো তোমাকে এই সংকরায়ন থেকে এই প্রশ্নগুলো দিবে, মানে এইগুলো তোমাকে পড়তে হবে রিটেনের জন্য, এই কয়টা। আর আকৃতি এবং বন্ধন কোণ প্রত্যেকটার জন্য মুখস্থ রাখতে হবে। যেমন তোমাকে হুট করে এমসিকিউ বলবে যে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, দেখা যাচ্ছে বলবে BF3 এর বন্ধন কোণ কত, SF6 এর বন্ধন কোণ কত, বা দেখা যাচ্ছে বলতে পারে PCl5 এর আকৃতি নিচের কোনটি, ঠিক আছে? সো এরকম গুলো তোমাকে এমসিকিউ দিবে, ঠিক আছে? আর রিটেনে প্রশ্ন এরকম দিবে যে CH4 এবং অ্যামোনিয়া উভয়েই sp3 সংকরায়ন বিদ্যমান, কিন্তু এখানে বন্ধন কোণ 109.5 হলেও এখানে কেন 107 ডিগ্রি, এরকম বন্ধন কোণ দিবে। অথবা তোমাকে যেটা বলবে যে PCl5 এর সংকরায়ন ব্যাখ্যা করো, ঠিক আছে? সো এইভাবে দিবে। তো আমি আজকে এমসিকিউ করাবো, সিকিউ এ যাব না, আর হাইড্রোজেন বন্ধন পড়াবো, আর নেক্সট দিন সিকিউ করাবো। সো এগুলো দেখতে পাবা কোথা থেকে কি কি আসে। তাহলে আমরা কি সামনে প্রসিড করব? বলো। একজন বলে পোলার আয়ন পড়াবেন না, এই কোথা থেকে আসছো? পোলার আয়ন আমি ফার্স্ট লেকচারে পড়িয়েছি, মানে আমার যেটা ফার্স্ট লেকচার সেখানে আমি পোলার আয়ন পড়িয়েছি তোমাদেরকে। এই পোলার আয়ন পড়ানো হয়েছে না? পোলার আয়ন, ফাজানের নীতি, এগুলো পড়ানো হয়েছে। চলো, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে একটা বিশেষ ধরনের বন্ধন, কোন যৌগে হাইড্রোজেনের সাথে একটা বন্ধন হবে। হাইড্রোজেন বন্ধন মানে কার সাথে বন্ধন? হাইড্রোজেনের সাথে বন্ধন। এখন হাইড্রোজেনের সাথে কারা কারা বন্ধন করবে, কারা কারা বন্ধন করবে, ঠিক আছে? চলো, কি বললাম? হাইড্রোজেন বন্ধন পড়াচ্ছি আমরা, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ধনের জন্য হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে, হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে কিছু একটার বন্ধন, কারো একজনের বন্ধন, হাইড্রোজেনের সাথে বন্ধন। তাহলে এখন ফাঁকা ঘরে কি বসবে? হাইড্রোজেনের সাথে কার বন্ধন, এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। সো আমি আগের দিন তোমাদেরকে কি পড়িয়েছি? লাস্ট টপিকটা ছিল তড়িৎ ঋণাত্মকতা, লাস্ট টপিকটা ছিল তড়িৎ ঋণাত্মকতা। তো হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের বন্ধন, মৌলের বন্ধন, ঠিক আছে? তাহলে কি বললাম? হাইড্রোজেনের সাথে
উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের বন্ধন। উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কি কি হতে পারে? উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। এখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল বলতে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত বলতো? এখানে আমরা দিব অ্যাটম, এখানে দিব ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত? আমি আগের দিন লিখে দিয়েছিলাম, বলো। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? নাদিয়া বলে 1.2, জিশান বলে 1.2, না তোমরা উল্টা বলছো 2.1, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। এদের সাপেক্ষে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এখন তুমি যদি 2.5 নাও তাহলে কি উচ্চ তড়িৎ ঋণাত্মক হয়? হয় না। তো উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল ছিল, মনে আছে, CNOF। এখানে ছিল এটার 4, এটা ছিল 3.5, এটা ছিল 3। তো এদেরকে আমরা বলি হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। এই তিনটা সবসময় মনে রাখবা, এই তিনটা হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেনের সাথে কার কার বন্ধন হবে? একটা হবে ফ্লোরিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। তারপরে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। আর নাইট্রোজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0। তার মানে হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের বন্ধন এইখানে আমরা বলতে পারি কার কার সাথে বন্ধন হবে? অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন, এগুলোর বন্ধন। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের সাথে কার কার বন্ধন? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তো বলো তো হাইড্রোজেন, আচ্ছা বলো, হাইড্রোজেন এবং কার্বনের মাঝে, কার্বনের মাঝে হাইড্রোজেন বন্ড পসিবল কিনা? হাইড্রোজেন বন্ড পসিবল? তোমরা উত্তর দাও এবার। তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে যে হাইড্রোজেন এবং কার্বনের মাঝে হাইড্রোজেন বন্ধন পসিবল কিনা? হবে না। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। সো 2.1 আর 2.5 এটা কি খুব আহামরি কম বেশি? বলো, এটা কি অনেক বেশি কম বেশি হয়ে গিয়েছে? না, এরা কিন্তু কাছাকাছি। এটাও 2.1, 2.5, খুব বেশি ডিফারেন্স না। ডিফারেন্সটা কত বলো? ডিফারেন্সটা হচ্ছে 2.5 মাইনাস 2.1 মানে মাইনাস 0.4। এটা খুবই কম ডিফারেন্স। কিন্তু তোমাকে যদি এরকম বলা হয়, যে হাইড্রোজেন এবং ফ্লোরিন এর মাঝে হাইড্রোজেন বন্ড পসিবল, পসিবল বলবা। তখন তুমি জানো যে এই যে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা সেটা হচ্ছে 2.1 আর এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0। তার মানে অনেক বেশি ডিফারেন্স। ঠিক আছে? হাই ডিফারেন্স, হাই ডিফারেন্স। কারণ কি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হাইড্রোজেনের থেকে, অনেক বেশি। তার মানে এখানে তড়িৎ ঋণাত্মকতা সম্ভব, সরি মানে হাইড্রোজেন বন্ধন সম্ভব। এখন বিভিন্ন বন্ধনকে বিভিন্ন ভাবে দেখানো হয়। তো হাইড্রোজেন বন্ধনকে কিভাবে দেখানো হয় জানো? হাইড্রোজেন বন্ধনকে দেখানো হয় এইভাবে, হাইড্রোজেনের সাথে এই যে এইভাবে ডট 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 দিয়ে দেখানো হয়। এখানে হতে পারে ফ্লোরিন হতে পারে, অথবা অক্সিজেন হতে পারে, অথবা নাইট্রোজেন হতে পারে। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ডকে আমরা এইভাবে দেখাতে পারি। ঠিক আছে? এভাবে ডট 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 চিহ্ন দিয়ে, এই ডট 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 চিহ্নটাই মিন করে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে? ফ্লোরিন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে। এই হাইড্রোজেন বন্ধন কিন্তু একটা উইক বন্ড।
হাইড্রোজেন বন্ড is a weak type of bond. Weak type of bond. এটা একটু দুর্বল বন্ড, ঠিক আছে। তার মানে মেন, আচ্ছা একজন বলে ক্লোরিন কেন না, ক্লোরিন কেন না? আসলে ক্লোরিন আসলে করতে পারবে, এমন না যে করতে পারে না, বাট দেখা যায় যে ক্লোরিনের যৌগগুলো জেনারেলি হাইড্রোজেন বন্ধন করে না, সো এখানে কিছু করার নাই আসলে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা উইক টাইপের বন্ড। এখন প্রশ্ন কিভাবে কিভাবে আসে, তো আরেকটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখো, কিছু ইম্পর্টেন্ট কথা লিখো, ইম্পর্টেন্ট কথা যেগুলো তোমার লাইফে কাজে লাগবে। ইম্পর্টেন্ট কি দিতে পারো, নোট, ইম্পর্টেন্ট নোটস, ইম্পর্টেন্ট নোটস। এক নাম্বার যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে, যদি কোথাও তুমি তরল দেখতে পাও, তরল কোনো যৌগ দেখতে পাও, তরল যৌগ দেখতে পেলে তুমি একদম ধরে নিবা যে সেখানে হাইড্রোজেন বন্ধনই রয়েছে। তরল যৌগ দেখতে পেলে বুঝবা সেখানে কি রয়েছে, হাইড্রোজেন বন্ধন। এটা লিখে নাও, এগুলো কাজে লাগবে। তরল কোনো যৌগ যদি দেখতে পাও তাহলে বুঝবা সেখানে রয়েছে হাইড্রোজেন বন্ড। আর 2 নাম্বার হচ্ছে যে গ্যাসীয় কোনো যৌগ যদি তুমি দেখতে পাও, গ্যাসীয় যৌগ, তাহলে তুমি বুঝে নিবা সেখানে রয়েছে আসলে ভ্যান ডার ওয়ালস বন্ড, সেখানে রয়েছে ভ্যান ডার ওয়ালস বন্ড। সো এই দুইটা কাজে লাগবে। তার মানে হাইড্রোজেন বন্ড যেগুলো থাকে এগুলো তরল হয় জেনারেলি, আর গ্যাসীয় থাকলে ভ্যান ডার ওয়ালস বন্ড থাকে। ওকে, সো আস্তে ধীরে আগাও, জাস্ট এগুলো কোনটা তরল বুঝবো কিভাবে, এটাই তো বলছি। আস্তে আস্তে বুঝবা, দেখো না ক্লাস শেষে তুমি অনেক কিছু পারবা, অনেক কিছু শিখে যাবা, দেখো আস্তে আস্তে। আস্তে আস্তে দেখতে থাকো, ক্লিয়ার হয়ে যাবে। যেমন হাইড্রোজেন HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এই হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন বন্ধনের কি বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। তো HF এই যৌগটা কিরকম একটু মনোযোগ দিয়ে দেখো। এই মনে করো একটা হাইড্রোজেন, দেন এই হচ্ছে একটা ফ্লোরিন, ঠিক আছে। এবার মনে করো এখানে আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড আছে HF, এখানে আরো আছে HF, ঠিক আছে। ভাই বলো তো, যে কোনো একটা টার্গেট করো, এইটা, এখানে বলো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বলো। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি? সাদিকুর রহমান বলে যে কার্বন হাইড্রোজেন বন্ড করতে পারলেও সালফার কেন করবে না? আমি কখন বলেছি কার্বন হাইড্রোজেন বন্ধন করতে পারবে? আমি তো বলেছি কার্বন করতে পারবে না, আমি জাস্ট 3টা মৌলের নাম বলেছি, তোমরা জটিল করো না, হ্যাঁ। 3টা, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে আমি বলেছিলাম ফ্লোরিন হয়ে যাবে ডেল্টা মাইনাস, হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, সরি ডেল্টা মাইনাস প্লাস না, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এখানে এটা হয়ে যাবে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এবং এই যে ফ্লোরিন হাইড্রোজেন পাশাপাশি চলে আসছে না, তাহলে এদের মধ্যে হবে হাইড্রোজেন বন্ড, এই যে ডট 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 দিয়ে দেখাতে হবে। আচ্ছা আমি একটু বড় কালি নেই, মোটা করি একটু, এদের মধ্যে হয়ে যাবে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এইভাবে অনেকগুলা হাইড্রোজেন ফ্লোরাইড একসাথে যুক্ত হতে পারে। এই যে মাইনাস প্লাস, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, আরো থাকতে পারে ফ্লোরিনের সাথে হাইড্রোজেন, এভাবে অসংখ্য অণু একসাথে যুক্ত হয়ে থাকতে পারবে এগুলো, ঠিক আছে। 3টা লিখে নেয়, অনেকগুলো লিখতে পারো, তুমি চাইলে আরো অনেক লিখতে পারো, 3টা নিয়ে না আরো অনেক লিখতে পারো, ঠিক আছে, আরো অনেক লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে।
এখানে দিতে পারো হাইড্রোজেন ফ্লোরাইড। বোঝা গেছে? বলো। এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, আরো দিতে পারো, চলতে থাকবে। এখানে দাও হাইড্রোজেন ফ্লোরাইড, চলতে থাকবে, ডেল্টা প্লাস ডেল মাইনাস, ঠিক আছে, ডেল মাইনাস ডেল্টা প্লাস, চলতে থাকবে এটা। একজন বলে হাইড্রোজেন ফ্লোরাইড নাকি গ্যাসীয়। হোসেন, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসীয় হয় কবে থেকে? হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাসীয় কবে থেকে বলো? হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড নাকি বেজ? বলো দেখি, এটা বলো। হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড নাকি বেজ? ওই তিনটাতে ডট হলো না কেন? কোন তিনটাতে ডট হয় নাই ভাই? সবগুলোতেই তো ডট দিয়েছি। বলো বলো বলো, ক্লিয়ার? শোনো, এখানে হাইড্রোজেন যে কোনো জিনিস, একজন বলছে যে ভাই এটা তো কোনো না কোনো টেম্পারেচারে গ্যাস হইতে পারে। সো যে কোনো জিনিসই তো যে কোনো টেম্পারেচারে, কোনো না কোনো টেম্পারেচারে গ্যাস হবে। সো গ্যাসীয় কিনা তরল কিনা সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা নিয়ে খুব মাথা ব্যথা করবে না। দেখা যাচ্ছে কোনোটা কক্ষ তাপমাত্রায় গ্যাস হতে পারে এটা, বাট কোনো না কোনো টেম্পারেচারে তো এটা তরল হবে। তো যখন তরল অবস্থায় থাকে তখন হাইড্রোজেন বন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে দিবে হাইড্রোজেন ফ্লোরাইডের ডাইমার গঠন। হাইড্রোজেন ফ্লোরাইডের ডাইমার, ডাইমার গঠন। এই ডাইমার মানে বুঝো? ডাইমার মানে, ডাইমার মানে তোমরা এর আগে কার ডাইমার পড়েছো মনে আছে? তোমরা এর আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার পড়েছো, AlCl3। এটা ডাইমার তোমরা পড়েছিলা, শাওন ভাই হয়তো বা এটা পড়িয়েছিল। তো ডাইমার বলতে বোঝায় দ্বি অণু, দ্বি অণু। তো এই হাইড্রোজেন ফ্লোরাইডও ডাইমার গঠন করতে পারে। কিভাবে করে? এই যে হাইড্রোজেন ফ্লোরিন, আর এখানে দিবা হচ্ছে ফ্লোরিন হাইড্রোজেন। আচ্ছা, আমি একটু এইভাবে দেখাই। হাইড্রোজেন তার সাথে ফ্লোরিন, আর এখানে দাও ফ্লোরিন হাইড্রোজেন, দুইটা। তাহলে এটা হচ্ছে ডেল্টা প্লাস, দিস ইজ ডেল্টা মাইনাস। তারপরে এটা কি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। তাহলে এদের মাঝে কি হবে? এদের মাঝে হবে হাইড্রোজেন বন্ড। এই যে এটার সাথে এটা যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন। তাহলে এটা হচ্ছে ডাইমার অফ হাইড্রোজেন ফ্লোরাইড। ভিডিও অফ হয়ে গেছে ভাই, কি বলে? তাই ভিডিও দেখা যায় না? বেশ কয়েকজন বলছে পজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মাঝে একবার হয়তো সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে তাই না? সো এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের ডাইমার। হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে এভাবে উল্টা করে লিখেছি, তাহলে এই যে প্লাসের সাথে এই মাইনাসের একটা বন্ড হবে, হাইড্রোজেন বন্ড, আর এই ফ্লোরিনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ড হবে। সেম ভাবে আমরা ট্রাইমার করতে পারি। ট্রাইমার, ট্রাইমার করতে গেলে কিছুটা বেনজিন টাইপের শেপ হবে, কিছুটা বেনজিন টাইপের শেপ হবে। দেখো, ফ্লোরিন হাইড্রোজেন, ঠিক আছে।
হাইড্রোজেন ফ্লোরিন, ঠিক আছে। আর এইখানে আরেকটা হবে হাইড্রোজেন, আচ্ছা, ফ্লোরিন হাইড্রোজেন, ঠিক আছে, HF। দেখো এইভাবে লিখেছি, একটা ফ্লোরিনের সাথে হাইড্রোজেন এভাবে মিলিয়ে দিবা, মানে এখানেও ফ্লোরিন এখানেও ফ্লোরিন, এইভাবে দিবা না। দেখো কি হবে, প্লাস মাইনাসটা করে দাও, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এই যে এই ফ্লোরিনের সাথে এই হাইড্রোজেন এভাবে যুক্ত হবে, এই ফ্লোরিনের সাথে এই হাইড্রোজেন এভাবে যুক্ত হবে, এই হাইড্রোজেনের সাথে এই ফ্লোরিন এভাবে যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে ট্রাইমার অফ হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, তার মানে এই যে দেখো, একটা হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে আরেকটা হাইড্রোজেন ফ্লোরাইড, একটা যৌগের সাথে আলাদা যৌগ কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে। একজন বলে পাশাপাশি যে হাইড্রোজেন ফ্লোরাইড এখানে কেন হলো না, আরে এটা তো হাইড্রোজেন ফ্লোরাইড রে ভাই, এটা তো একটা যৌগ, এই যৌগের সাথে এই যৌগ হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, খুবই সিম্পল। এটা একটা যৌগ, এটা একটা যৌগ, ঠিক আছে, আর এইটা আরেকটা যৌগ, এই দুইটা যৌগ পাশাপাশি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে কিভাবে, এইখানকার ফ্লোরিন এখানকার হাইড্রোজেন। এখন এর মধ্যেই যদি তুমি হাইড্রোজেন বন্ড দিয়ে দাও তাহলে যৌগ হলো কিভাবে, ঠিক আছে। ডাইমার কেন হয়, হাইড্রোজেন বন্ধন করতে পারে বলেই ডাইমার হয়, হাইড্রোজেন বন্ধন করতে পারে বলেই ডাইমার হয়। ক্লিয়ার? বাইনারি কম্পাউন্ড, পলিঅ্যাটমিক কম্পাউন্ড, আয়নের নামকরণ, অক্সি অ্যাসিড, হাইড্রাসিড, জটিল যৌগের নামকরণ। অক্সো অ্যাসিড, হাইড্রাসিড এটা 4th চ্যাপ্টারে পড়ানো হবে, যখন Ka Kb আছে সেখানে পড়ানো হবে। সো তুমি যদি অক্সো অ্যাসিড, হাইড্রাসিড আগে পড়ে থাকো দ্যাট ভালো, এটা ভেরি গুড, বাট এগুলো 4th চ্যাপ্টারে পড়ানো হবে, অক্সো অ্যাসিড, হাইড্রাসিড। আর কমপ্লেক্স আয়নের নামকরণ এটা আস্তে ধীরে পড়ানো হয়ে যাবে, এত টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা চলো, এবার হচ্ছে দেখবা কি আছে দেখি। এই যে দেখো HCl এর হাইড্রোজেন বন্ধন, তো তোমরা অনেক বলছিলা যে ভাই HCl হবে কিনা, HCl হবে কিনা, তো এত প্যারা নেওয়ার দরকার নাই, HCl হবে, বাট আমি তোমাকে লিখে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি এই HCl এর হাইড্রোজেন বন্ধন এটা কোনোদিন কোথাও আসবে না। তুমি আমার কথা লিখে নাও, যদি তুমি কোথাও হাইড্রোজেন বন্ধন পরীক্ষায় দেখতে পাও তাহলে দেখবা এইটার হাইড্রোজেন বন্ধনই এক্সামে দিবে। লিখে নাও যে শিশির ভাই কথা বলেছে, এক্সামে দিলে হাইড্রোজেন ফ্লোরাইডই দিবে, এটা দিবে না, ঠিক আছে। সো সেম ভাবে এটা চলতে থাকবে, HCl HCl, তাই না, এইভাবে যুক্ত করতে করতে চলতে থাকবে। বোঝা গেছে? ঠিক আছে, তো যাই হোক, এই যে একটু এইখানে আবার আসো, যে ওই যে বললাম যে HCl এর হাইড্রোজেন বন্ধন দিবে না, তো দিবে না কেন, কারণ এখানে হাইড্রোজেন বন্ধন নাই, ঠিক আছে। সেখানে হাইড্রোজেন বন্ধন কি হয় না, পসিবল হয় না। সো তোমরা একটু আশা পেয়ে গিয়েছিলা যে আমি এতক্ষণ যা যা বললাম তাই মনে হয় ঠিক, বা আমি মনে হয় একটা ভুল করে ফেলেছি, বাট তা না, আমি যে তিনটা বলেছি ওই তিনটাই হবে। HCl এ হাইড্রোজেন বন্ধন হয় না, কেন হয় না, কেন হয় না, HCl এ হাইড্রোজেন বন্ধন নেই, HCl এ হাইড্রোজেন বন্ধন নেই, আছে ডাইপোল ফোর্স, আছে ডাইপোল ফোর্স। সো এটা আমরা অ্যাডভান্স লেকচারে পড়বো, আমাদের একটা অ্যাডভান্স লেকচার হবে সিকিউ সলভিং এর পর, অ্যাডভান্স। সো আমরা অ্যাডভান্স লেকচারে এটা পড়াবো। আর আরেকটা জিনিস অ্যাডভান্স লেকচারে পড়াবো বলেছি, সেটা হচ্ছে sp2d হাইব্রিডাইজেশন, sp2d এটা আমরা অ্যাডভান্স লেকচারে পড়াবো বলেছি। এগুলো এক্সামে দিবে না খুব একটা, এগুলো নিয়ে প্যারা নিচ্ছ কেন? চলো, হাইড্রোজেন বন্ধন, পানি এর হাইড্রোজেন বন্ধন লিখো।
H2O এর হাইড্রোজেন বন্ধন, H2O এর হাইড্রোজেন বন্ড, এগুলো লিখতে থাকো, খাতায় সুন্দর করে লিখো। পানি কি ভাই বলো না, পানি কিন্তু তরল, পানি হচ্ছে তরল। আর সেম ডিরেকশনে, সেম দিকে তুমি যদি দেখো H2S, H2S এটা কিন্তু এই হচ্ছে, এটা কিন্তু গ্যাস, এটা কিন্তু গ্যাসীয়। সো এরকমটা কেন যে এটা তরল হলো এবং এটা গ্যাসীয় হলো, কেন হলো? তো এটার এক্সাম্পল তুমি এখানে পেয়ে যাবা। এখানে কি কি আছে বলো না? এখানে আছে হচ্ছে H2O। তো পানি জেনারেলি দেখতে হয় এরকম, পানি জেনারেলি এরকম হয় তাই না? আর H2Sটাও এরকম হয়, সালফার, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আমরা জানি যে এটা 92 ডিগ্রি হয় তাই না? এটা 92 ডিগ্রি হয়, আর এটা হয় 104.5 ডিগ্রি। যাই হোক যাই হোক যাই হোক, এবার বলো তো এইখানে এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, হাইড্রোজেনের কত? বলো, অক্সিজেনের কত? 3.5, হাইড্রোজেনের 2.1, ঠিক আছে না? আর এখানে H2S, এখানে সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তো দেখে খুব ভালো মতোই বোঝাচ্ছে যে এইখানে ডিফারেন্সটা কত, 1.4, আর এইখানে ডিফারেন্সটা কত? এইখানে ডিফারেন্সটা হচ্ছে 0.4। তার মানে খুব ইজি কথা, এখানে হাইড্রোজেন বন্ধন পসিবল হবে না, কারণ এটা হাইলি ইলেকট্রোনেগেটিভ না। তার মানে কি, এখানে হাইড্রোজেন বন্ড নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করে না। আর এইখানে হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করে, কারণ এই যে দেখো অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন বন্ড এক্সিস্ট। এখানে হাইড্রোজেন বন্ডটা কিভাবে এক্সিস্ট করে সেটা দেখো। পানিকে আমরা লিখি এভাবে, ওইভাবে তো থাকেই, বাট আমি এভাবেও লিখতে পারি, চাইলে চাইলে আমি এভাবেও লিখতে পারি। এটা একটা পানি, তারপরে H, এইটা একটা পানি, HO, এটা একটা পানি। এখানে খুব ভালো মতো দেখতে পাচ্ছ যে এই অক্সিজেনটা হয় ডেল্টা মাইনাস, 2 মাইনাস হয়, বাট আমি ডেল্টা মাইনাস দিচ্ছি, কোনো সমস্যা নাই। ডেল্টা প্লাস, এখানে এটা ডেল্টা প্লাস, ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল মাইনাস। সেম ভাবে নিচের হাইড্রোজেনেও তাই হবে, বাট আমি একটা হাইড্রোজেন দেখাচ্ছি, নিচের হাইড্রোজেনও প্লাস হবে, প্লাস প্লাস প্লাস। সো একটা দেখাইলেই হবে, বেশি কমপ্লেক্স করার দরকার নাই। সো এখানে কি হবে, হাইড্রোজেন বন্ড অক্সিজেন হাইড্রোজেন, এখানে কি হবে, হাইড্রোজেন বন্ড অক্সিজেন হাইড্রোজেন, তাই না? এখানে এটা চলতে থাকবে, সিরিয়ালি এটা চলতে থাকবে। তার মানে এখানে হাইড্রোজেন বন্ধন পসিবল হচ্ছে, যে কারণে এটাকে তুমি তরল বলতে পারো, এটাকে তরল বলতে পারো। কিন্তু এইখানে কিন্তু হাইড্রোজেন বন্ড নাই, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড নাই, ঠিক আছে? এখানে কি আছে, এখানে আছে ভ্যান ডার ওয়ালস বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন বন্ড নাই, কারণ হতে পারবে না, কারণ ডিফারেন্স খুবই কম, যে কারণে এটা হচ্ছে গ্যাসীয়। এটুকু লিখলেই হবে, ঠিক আছে? এটুকু লিখলেই হবে। অনেকে বলছো যে এটা তো 90 ডিগ্রি হয়ে যায়, তো তুমি চাইলে 90 ডিগ্রি নাও করতে পারো, চেঞ্জ করে ফেলো, এত প্যারা নেওয়ার কিছু নাই তো। যাও এরকম করে ফেলো, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে? এভাবেও দিতে পারো, সমস্যা নেই। সাবরিনা বিনতে বলছে অক্সিজেনের ডেল্টা 2 মাইনাস হবে না? হ্যাঁ হবে, আমি তো বলেছি হবে, বাট আমি শুধু একদিকেরটা দেখিয়েছি। তুমি যদি এটাকেও প্লাস বানাও
তাহলে আরেকটা মাইনাস হয়ে যাবে এখানে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এটা কেন তরল? কারণ হাইড্রোজেন বন্ধন পসিবল। এটা কেন গ্যাসীয়? কারণ হাইড্রোজেন বন্ধন এখানে সম্ভব না, এজন্য এটা পসিবল। বলো ক্লিয়ার কিনা? তোমরা হচ্ছে অনেক বেশি থিঙ্কিং করো, অনেক জটিল থিঙ্কিং করো। এত জটিল থিঙ্কিং করা যাবে না। ডাইমার এবং ট্রাইমারের মধ্যে পার্থক্য কি? ডাইমার হচ্ছে দুইটা অণু মিলে গঠিত হবে, একটা হাইড্রোজেন ফ্লোরাইড, দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড, দুইটা ডাইমার। আর ট্রাইমার হলে তিনটা হাইড্রোজেন ফ্লোরাইড থাকবে। হ্যাঁ, আচ্ছা চলো, এই যে দেখানো আছে, এই যে এইভাবে পানির অণুগুলো ডাইমার গঠন করতে পারে। এই যে দেখো, দেখা কি যাচ্ছে? দেখো তো, এই যে একটা পানির অণু, এই যে ভি আকৃতি, এই যে একটা পানির অণু, এই যে হাইড্রোজেন অক্সিজেন, এই যে হাইড্রোজেন বন্ড, এই যে হাইড্রোজেন অক্সিজেন, এই যে হাইড্রোজেন বন্ড, এই যে হাইড্রোজেন বন্ড, এই যে হাইড্রোজেন। ঠিক আছে, তো এইভাবে এটা হয়ে থাকে। এই যে এখানেও দেওয়া আছে, দেখো একটা পানি কি করতে পারে? চারটা হাইড্রোজেন বন্ধন করতে পারে। একটা পানির অণু কয়টা হাইড্রোজেন বন্ধন করতে পারে? চারটা হাইড্রোজেন বন্ধন করতে পারে। এই যে দেখো, একটা পানির অণু চারদিকে চারটা হাইড্রোজেন বন্ধন কিভাবে করছে দেখো তো, কিভাবে করছে দেখো। এবার এবার আসো মেন মেন যে জিনিসটা, ও এইচ এইচ। ঠিক আছে, তো দেখো এইখানে, এখানে আমি ওই যে বললাম যে 2 মাইনাস হতে পারে, এখানে একটা ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস, বাট এখানে তাহলে 2 ডেল মাইনাস। তো এটাকে আমি ভেঙে লিখি, এইটার জন্য এখানে একটা ডেল্টা মাইনাস, এই প্লাসের জন্য এখানে একটা ডেল্টা মাইনাস, এভাবে লিখলাম। তো এদিক থেকে কি হবে? একটা হাইড্রোজেন বন্ধন যাবে। ঠিক আছে, এদিক থেকে একটা হাইড্রোজেন বন্ধন যাবে, এইখান থেকে একটা হাইড্রোজেন বন্ধন যাবে, এইখান থেকে একটা হবে, আর এইখান থেকে একটা হবে। ঠিক আছে না? এখানে কি হবে? দেখো, অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এইচ ও এইচ। এই যে দেখো, এখানের সাথে কি হবে? হাইড্রোজেন ও এইচ। এই যে দেখো হাইড্রোজেন, তাহলে কি যাবে এখানের সাথে? এখানে যাবে ও এইচ এইচ। এটা হাইড্রোজেন, তাহলে এটার সাথে কি যাবে? ও এইচ এইচ। তার মানে দেখো, একটা পানির অণু, আমাদের পানির অণু মেনলি ছিল এইটা, আমাদের পানির অণু ছিল মেনলি এইটা। এখান থেকে কয়টা হাইড্রোজেন বন্ধন গেল? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে একটা পানির অণু চারটা হাইড্রোজেন বন্ধন করতে পারে। সো তুমি এইটা চাইলে করতে পারো, বাট আমি যেটা সাজেস্ট করব যে এইটুকু দেখাতে পারলেই হবে, এইটুকু দেখাতে পারলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তাহমিদ বলছো বাইনারি কম্পাউন্ড, বাইনারি কম্পাউন্ড পড়ানো হবে না, আয়নের নামকরণ এটা পড়ানো হবে। ঠিক আছে, তোমার বাইনারি কম্পাউন্ড তোমার কোনো কাজে লাগবে না। আমি এখন চাইলে অনেক কিছু পড়াতে পারি, বাইনারি কম্পাউন্ড, মলিকুলার অরবিটাল থিওরি। হ্যাঁ, সো মলিকুলার অরবিটাল থিওরি আমি যদি তোমাদেরকে এখন পড়াইতে যাই, সেটা আসলে বয়সের তুলনায় একটু বেশি হয়ে যাবে। স্যার এক্সামে চিত্র দেখাতে হবে? হ্যাঁ অবশ্যই, একজন চিত্র দেখাবে, সে ভালো মার্ক পাবে, তুমি চিত্র না দেখালে তার থেকে 1 মার্ক করে কম পেয়ে যাবা, এই আর কি। বুঝেছো? এখন আমার সেম কথা, এখন ওই তুমি এক জায়গায় চিত্র দিলা না, আর আমি এক জায়গায় চিত্র দিলাম, তাহলে স্যার কাকে বেশি ভালো মার্ক দিবে বলো? জুনায়েদ বলে একটা আয়েশা তাবাসসুম একটা লিমিট দিচ্ছে, না লিমিটটা তোমার এই ক্ষেত্রে হবে না। ওকে, দেখো হাইড্রোজেন বন্ধনের শর্ত দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা, খুব একটা লাগবে না। এই যে
হাইড্রোজেন বন্ধনের কি যুক্ত যৌগসমূহের বৈশিষ্ট্য। তো যদি হাইড্রোজেন বন্ধন কোথাও থাকে তাহলে আমি বলেছি তরল হবে। এখানে একটু দেখো, বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আপেক্ষিকভাবে বেশি হবে। যদি হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বল আপেক্ষিকভাবে বেশি হবে, সান্দ্রতা ভিসকোসিটি আপেক্ষিকভাবে বেশি হবে। এই সান্দ্রতা কথাটা কি তোমরা জানো, পরিচিত? সান্দ্রতা ফিজিক্সে তোমরা পড়েছো কিনা জানি না, এখনো হয়তো বা অত দূর যাও নাই। সান্দ্রতা, যেটাকে আমরা বলি ভিসকোসিটি, তো এগুলো জেনারেলি কেমিস্ট্রি জিনিস, বাট তোমরা ইন্টারে অল্প অল্প করে এটা ফিজিক্সে শিখো আর কি। সান্দ্রতা, ভিসকাস ফোর্স। আচ্ছা, হোয়াট ইজ ভিসকোসিটি? তুমি একটা কল্পনা করো যে একটা পানির অণু, এই দেখো এখানে একটা আনত তল আছে। আচ্ছা, আনত তল, ভিসকোসিটি একটু বোঝার চেষ্টা করো। তোমাকে এক্সামে মার্ক পাওয়ার থেকে বেশি শিখতে হবে। তুমি যত বেশি শিখবা তোমার তত বেশি সমৃদ্ধ একটা স্টোরেজ হবে। তোমার এই ব্রেইনে যদি অনেক কিছু থাকে তাহলে তুমি এটা দিয়ে অনেক কাজ করতে পারবা। আর তোমার ব্রেইনে ওই অতটুকুই আছে যেটুকু তুমি এক্সামে দিয়ে আসতে পারবা। এক্সামে হয়তো ভালো পারবা, বাট তুমি কি করতে পারবা না, মানে অ্যাডমিশনে ক্র্যাক করতে পারবা না ভাই। দেখো এখানে তুমি যেটা করলা যে সেম ভাবে আরো একটা তুমি হচ্ছে ইয়া নিলা, সেম ভাবে তুমি আরেকটা হেনালতন নিলা। জাস্ট ইজি ভাবে বোঝো, জাস্ট ইজি ভাবে। তো এইখানে তুমি একটা পানির ড্রপ ছেড়ে দিয়েছো। পানি, এটা হচ্ছে একটা পানির ড্রপ, ওয়াটার ড্রপ, ওয়াটার ড্রপ। ড্রপ মানে পানির একটা ফোঁটা। আর এইখানে তুমি মধুর একটা ফোঁটা, হানি ড্রপ। এই হানি ট্র্যাপ না কিন্তু, হ্যাঁ, হানি ড্রপ, ঠিক আছে? তো তুমি এইখানে ওয়াটার ড্রপ ছেড়ে দিয়েছো, একটা ওয়াটার ড্রপ, পানির একটা, বলো, পানির একটা ফোঁটা, আর এখানে হানি মধুর একটা ফোঁটা। এবার ধরো এই দূরত্বটাও হচ্ছে 10 মিটার, এই দূরত্বটাও হচ্ছে 10 মিটার, এখান থেকে এত দূর। বলো তো কোনটা আগে নিচে পৌঁছাবে? পানির ফোঁটাটা আগে নিচে পৌঁছাবে নাকি এই মধুর ফোঁটাটা আগে নিচে পৌঁছাবে? বলো, ইউজিং ইউর কমন সেন্স অ্যান্সার দ্য কোশ্চেন। পানি আগে পৌঁছাবে। কেন পানি আগে পৌঁছাবে? দুইটাই তো তরল, বোথ আর লিকুইড, বাট কেন পানি আগে পৌঁছাবে? পানি আগে পৌঁছাবে তার কারণ হচ্ছে এই যে তোমার কোনো একটা প্রবাহী পদার্থ, কোনো একটা প্রবাহী পদার্থের মধ্যেও ঘর্ষণ কাজ করে। প্রবাহী পদার্থের মধ্যেও ঘর্ষণ কাজ করে, যেমন পানি, মধু। এই যে একটা পানির লেয়ার, পানি যখন যাবে না তখন এভাবে লেয়ার লেয়ার হয়ে যায়, পানির মধ্যেও লেয়ার থাকে। তো পানির একটা লেয়ার আর একটা লেয়ারকে বাধা দেয়। এই যে মনে করো এটা একটা পানির লেয়ার, খেয়াল করো, এইটা একটা পানির লেয়ার, এইটা একটা পানির লেয়ার। তো এই পানির উপরের লেয়ারটা যখন যাবে নিচের লেয়ারটা বাধা দিবে। তো এই যে তরল পদার্থগুলো বা প্রবাহী পদার্থের মধ্যে একটা লেয়ার যে আরেকটা লেয়ারকে বাধা দেয় বা ঘর্ষণ তৈরি করে, এটাকেই বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। তো এইখানে এই যে ওয়াটার ড্রপ, যেটা পানি, পানির ভিসকোসিটিটা কম, বোঝা যাচ্ছে ঘর্ষণটা কম, তাই না? আর এখানে এই যে মধু, মধুর ঘর্ষণটা বেশি, এটার ভিসকোসিটি বেশি, এটার ভিসকোসিটি কম। তার মানে মনে রাখবা যে লিকুইড বা প্রবাহী পদার্থগুলো যে ঘর্ষণ থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি, ঠিক আছে? ডিসকোসিটি না, ভিসকোসিটি। বলো, ক্লিয়ার হয়েছে? তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা তখন আরো অনেক কিছু পড়বা, এগুলোর সাথে বেশ কিছু টার্ম আছে, যেমন রেনল্ড নাম্বার। রেনল্ড নাম্বার হচ্ছে ডি ভি রো বাই মিউ, এই যে ঘনত্ব, এবং এটা হচ্ছে ভিসকোসিটি, সান্দ্রতা গুণাঙ্ক। এটা দিয়ে আমরা রেনল্ড নাম্বার ইউজ করি।
রেনল্ড নাম্বার দিয়ে বোঝা যায় যে পানিটা সরল রেখা ভাবে যাচ্ছে নাকি টার্বুলেন্ট ভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে নাকি মাঝামাঝি ভাবে যাচ্ছে। সো নলেজের কোনো শেষ নাই আসলে, ঠিক আছে। জুনায়েদ বলে হানি ট্র্যাপ কি, এটা বোঝাই দিব এখন। এই যে ধরো জুনায়েদ বলছে হানি ট্র্যাপ কি, তো ধরো জুনায়েদ ওইখানে বসে ক্লাস করছে, তো জুনায়েদকে এখন তার বান্ধবী ফোনে কল দিল, ফোনে কল দিয়ে বলছে জুনায়েদ আসো আমরা গল্প করি। তো জুনায়েদ তখন সবকিছু ছেড়ে দিয়ে গল্প করতে চলে গেল তার বান্ধবীর সাথে, এবং তার বান্ধবী তার সাথে 10 মিনিট গল্প করে ফোনটা কেটে দিল এবং তার বান্ধবী নিজে পড়তে বসে গেল। তো জুনায়েদের এইদিকে ঘুম হারাম, জুনায়েদের তো আর পড়া হয় না। তো এই যে জুনায়েদকে যে কি করা হলো, একটা ট্র্যাপে ফেলা হলো। হ্যাঁ, জুনায়েদের বান্ধবী জুনায়েদকে ফোন কলে ডেকে 10 মিনিট কথা বলে কেটে দিয়ে নিজে পড়তে বসে গেল, জুনায়েদের আর হইল না পড়া। সো এটা হচ্ছে হানি ট্র্যাপ। এটার আরো ওর্স সিনারিও হইতে পারে, আমি সব থেকে নর্মাল সিনারিওটা বললাম যেটা ডে টু ডে লাইফে হয়ে থাকে। জুনায়েদ ডোন্ট মাইন্ড, ঠিক আছে। যাদেরকে নিয়ে কথা বলি তাদেরকে আমরা বেশি ভালোবাসি, ঠিক আছে। এই যে তোমাকে নিয়ে আজকে কথা বললাম না, তোমার নামটা মনে থেকে যাবে সারা জীবন, ঠিক আছে, যে কোনো এক ক্লাসে জুনায়েদকে নিয়ে কথা বলেছিলাম। আচ্ছা, যাই হোক, তো দেখো যদি তোমার হাইড্রোজেন বন্ধন থাকে তার মানে বুঝতে হবে যে সান্দ্রতা বেশি। তাহলে বলো তো, পানিতে হাইড্রোজেন বন্ধন বেশি স্ট্রং নাকি হানিতে মধুতে সান্দ্রতা মানে হাইড্রোজেন বন্ধন বেশি বেশি? তার মানে মধুতে হাইড্রোজেন বন্ধন বেশি যে কারণে ভিসকোসিটিও বেশি, পানিতে হাইড্রোজেন বন্ধন কম মানে আকর্ষণটা কম যে কারণে কি ভিসকোসিটিও কম, ঠিক আছে। এই যে পানিতে দ্রাব্যতা আপেক্ষিকভাবে বেশি হবে, তার মানে হাইড্রোজেন বন্ধন যদি থাকে তাহলে এই কয়টা জিনিস বেশি হবে। ক্লিয়ার তাহলে? তো যাই হোক, এগুলো লাগবে না। এই যে দেখো, সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ফ্লোরাইড তরল হলেও বাকি হ্যালোজেনের হাইড্রাসিড গুলো গ্যাসীয় হয় কেন? কারণ কি ভাই বলো, এই কারণ বলো, পড়ানো হয়ে গিয়েছে। এটার কারণ যদি না বলতে পারো ধরে মায়ের হবে। কি বলেছি? যদি তোমাকে বলা হয়, যেমন এখানে কমেন্ট করছে কামরুজ্জামান, বলছে আমাকে নিয়েও কিছু বলেন, তো কামরুজ্জামানকে নিয়ে বলি। বলা হইলো যে কামরুজ্জামান, আচ্ছা ইংরেজি লিখি কামারুজ্জামান, জানি না বানান ঠিক হইলো কিনা, একটা লিখে দিলাম, বিশাল বড় নাম। কামারুজ্জামান হচ্ছে তরল, ঠিক আছে, আর জুনায়েদ হচ্ছে গ্যাস। এখন তোমাকে বললো যে এটা ব্যাখ্যা করো, কেন? তুমি মনে করো কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, তাও তুমি ব্যাখ্যা করতে পারবা, কিভাবে বলবা? বলবা কামারুজ্জামান হচ্ছে, এর মধ্যে কি আছে বলো? হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। কামরুজ্জামানের আছে হাইড্রোজেন বন্ড, আর জুনায়েদের আছে কি? ভ্যান্ডারওয়ালস বন্ড, ভ্যান্ডারওয়ালস বন্ড। দেন তুমি দেখাই দিবা যে এই যে কামরুজ্জামান লিখবা একটা, ঠিক আছে, এই হচ্ছে কামরুজ্জামান, আর একটা কামরুজ্জামান লিখবা, চাইলে আরো বেশি লিখতে পারো। দেন এদের মধ্যে কি হবে? হাইড্রোজেন বন্ধন হবে। সো সুন্দর মতো এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন এঁকে দিবা, আরো চাইলে আরো দিতে পারো, ঠিক আছে। সো এদের মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন পসিবল, তাহলে এরা হচ্ছে কি? তাহলে এরা হচ্ছে তরল, কামরুজ্জামান তরল, জুনায়েদ গ্যাস। তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড তরল কেন? কারণ এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন হতে পারে, আর বাকি হ্যালোজেন হাইড্রাসিড, বিশেষ করে কি হাইড্রাসিড, হ্যালোজেনের হাইড্রাসিড গুলো হচ্ছে, বাকিগুলো কি হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড আর হাইড্রোজেন আয়োডাইড, এগুলো হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে। কারণ কি ভ্যান্ডারওয়ালস বন্ধন আছে, স্বাভাবিক। এ নিব আস্তে আস্তে, সবার নামই নেওয়া হবে, প্রত্যেকদিন কারো না কারো নাম নিয়ে কথা বলা হবে, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার, বলো।
একজন লিখেছে কামরুজ্জামান তরল, জুনায়েদ গ্যাস, কিন্তু ওবায়দুল কাদের সলিড। ভালো লিখেছো, করোনা থেকে শক্তিশালী। তার মানে কি হবে, যেটা তরল সেখানে হাইড্রোজেন বন্ধন আছে, গ্যাসীয় মানে ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে। এই যে সাধারণ তাপমাত্রায় পানি তরল হলেও H2S গ্যাস কেন? সিম্পল কথা, তরল হাইড্রোজেন বন্ধন, H2S গ্যাস হাইড্রোজেন বন্ধন নাই। কেন নাই ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে। এই যে আমি এটা আগেই পড়িয়ে ফেলেছি, কেন হাইড্রোজেন বন্ধন করতে পারে কেন পারে না এটা দেখিয়ে দিতে হবে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এই যে NH3 এবং PH3 এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? এটা কি ভাইয়া মুখস্থ করতে হবে? না, এটা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তুমি কেমিস্ট্রি যদি ভালো পারো, অনেকে কি বলে জানো, যে এগুলো নাকি মুখস্থ করতে হয়, বলে যে আয় হায় কেমিস্ট্রি কি সাবজেক্ট, এটার থেকে এটার কোনটার স্ফুটনাঙ্ক বেশি, আমি কি মুখস্থ করে বসে থাকবো? না, তুমি যখন একজন কেমিস্ট হবা, তোমাকে যখন অনেক কিছু মাথায় রাখতে হবে, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মাথায় রাখতে হবে না ভাই, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মাথায় রাখতে হবে না, বাট কোনটার থেকে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি সেটা তোমাকে মাথায় রাখতে হবে। জয় হাসান বলে ইলেকট্রন আসক্তি তো পড়ানো হয় নাই ভাই, ইলেকট্রন আসক্তি লাস্ট ক্লাসে খুব সুন্দর মতো পড়ানো হয়েছে। ঠিক আছে, একদম লাস্ট ক্লাসের লাস্ট টপিক, খুব টাটকা পড়ানো, এই জন্য আমি এটা পড়াচ্ছি এখন। তো দেখো NH3, NH3 তে কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের কি হয়? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.0, হাইড্রোজেনের 2.1। তার মানে এখানে কি হবে? হাইড্রোজেন বন্ধন পসিবল, হাইড্রোজেন বন্ড পসিবল। তোমার হাইড্রোজেন বন্ড একে দেখানো না লাগবে না, তুমি খালি বলবা যে এখানে হাইড্রোজেন বন্ধন পসিবল। কিন্তু ইন দা আদার কেস, ইন PH3, যেটাকে ফসফিন বলা হয়, ফসফিন না PH3, ফসফিন। ঠিক আছে, এই ফসফিনে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কত বলো? ফসফরাস NP, ফসফরাস হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 3, ফসফরাসের কত বলো তো? 2.5। তো ভুলে গেছি, ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.5 আমার যতদূর মনে পড়ে। একটু বলো, তোমরা হেল্প করো। টু পয়েন্ট টু না, বা 2.2 এর কাছাকাছি। টু পয়েন্ট টু বা 2.3 এর কাছাকাছি। সো এখানে দেখতে পাচ্ছ যে এটা অলমোস্ট 2.2 বা 2.6 এর কাছাকাছি, বা মানে এটা এক এক বই এক এক রকম দেওয়া থাকে, তো এটাকে পাউলির চার্ট থেকে পাওয়া যায়। সো এটা যদি 2.1 হয়, ঠিক আছে, বা এটা ওয়ান এভারেজ তুমি 2.3 ধরো যাও, বা 2.4 ধরো, তাহলে এটার ডিফারেন্স খুব একটা বেশি না, যে কারণে হাইড্রোজেন বন্ড পসিবল না। তাহলে বলো কার স্ফুটনাঙ্ক বেশি হবে? যেখানে হাইড্রোজেন বন্ড থাকে তার স্ফুটনাঙ্ক বেশি, তাহলে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি হবে। বলো ক্লিয়ার? ছোয়া বলে এই পর্যন্ত আমার কোনো কমেন্ট পড়েন নাই। না না, করো, পড়বো। ফাজানের নীতি পড়াবেন না? ফাজানের নীতি পড়ানো হয়ে গিয়েছে। ক্লাস করতে হবে ভাইয়া, রেগুলার ক্লাস করতে হবে। হ্যাঁ, সবকিছুই আমরা পড়াই, কোনো কিছু বাদ দেই না, আমরা কোনো না কোনো ভাবে সবকিছু পড়াই দিব। হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে কখনো কখনো তোমার মনে হইতে পারে যে একটা বাড়ি যখন করা হচ্ছে, একটা বাড়ি যখন করা হয় তখন দেখবা কেউ কেউ 10 তলা স্ট্রাকচার আগে তুলে, কেউ কেউ যখন বাড়ি করে দেখবা একতলা বানায় কেউ কেউ। আমি একটু যদি তোমাকে একে বোঝাই, ধরো তুমি একটা 5-3 তলা বাড়ি করতে চাচ্ছ, তো এটা মনে করো তোমার হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড। তো অনেকে দেখাচ্ছে এই স্ট্রাকচার গুলো আগে তোলে, দেন একটা ছাদ দেয়, দেন এখানে আরেকটা স্ট্রাকচার তোলে, দেন ছাদ দেয়।
দেন আরেকটা স্ট্রাকচার তুলে দেন ছাদ দেয়। তারপরে হচ্ছে জানালা দরজা, তারপরে হচ্ছে এইভাবে বাকি যা যা লাগে সেগুলো অনুযায়ী ভাগ করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বাড়ি করার স্টাইল হইতে পারে। আর কারো কারো বাড়ি করার স্টাইল হইতে পারে এরকম, যে শুরু থেকেই একতলা বানালো, দরজা জানালা যা কিছু আছে সবকিছু বানিয়ে ফেললো, তারপরে দ্বিতীয় তলায় গেল, দরজা জানালা সবকিছু বানিয়ে ফেললো, তারপরে তৃতীয় তলায় গেল, দরজা জানালা সবকিছু বানিয়ে ফেললো। সো এক একজনের স্টাইল এক এক রকম। সো সবকিছুই হবে, কখনো না কখনো সবকিছুই হয়ে যাবে। ওকে, এটা নিয়ে টেনশন করবা না। ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা ছাড়া কেমনে বুঝবো এটা? তড়িৎ ঋণাত্মকতা পড়ানো হয়েছে হয়েছে, তুমি রেগুলার ক্লাস করো না, বুঝেছো? এখানে তুমি জিজ্ঞেস করো, আর যারা আছে তড়িৎ ঋণাত্মকতা পড়ানো হয়ে গিয়েছে। লাস্ট লেকচারটা দেখো। পানি পোলার যৌগ, চিনি গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে কেন চিনি দ্রবীভূত হয়? ঠিক আছে, তো এটাও আমরা অ্যাডভান্স লেকচারে পড়বো। এটা নিয়ে এত মানে আপাতত এত হায়ার টপিকে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, বলছে হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। চলো প্রকারভেদে আসি। একটা ছেলে বারবার কমেন্ট করছিল, ভাই এটা পড়াবেন না? হ্যাঁ, চলে আসছি। হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ। হাইড্রোজেন বন্ধন জেনারেলি দুই প্রকার হয়, একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে ইন্টারমলিকুলার। তো হট ইজ ইন্ট্রা এন্ড হট ইজ ইন্টার, এটা বোঝার জন্য আমি যেটা করতে পারি, মনে করো এইখানে এই একটা বান্দা আছে, আল্লাহর বান্দা, ঠিক আছে, তো ওর সাথে আর কেউ নাই, ও একা দাঁড়ায় আছে। এবার এইখানে মনে করো এই মানুষটা আছে, তো ও হচ্ছে আলাদিনের চেরাগ পেয়ে গেছিল। ঠিক আছে, কি পেয়েছে ও? আলাদিনের চেরাগ। তোমরা আলাদিনের চেরাগের নাম শুনেছো কিনা আই ডোন্ট নো, এটা আঁকানো হচ্ছে কিনা সেটাও আমি ভুলে গেছি। ঠিক আছে, আলাদিনের চেরাগ। তো এই আলাদিনের চেরাগে ওই জিন থেকে জিন বের হয়ে একে আরো 10টা মানুষ বানাই দিচ্ছে, 10 জন বানাই ফেলছে। দেখো, ঠিক আছে, এরকম আরো অনেকে আছে। তো এই কি করেছে, এরা একজন আরেকজনের হাত ধরে শক্তিশালী একটা ব্যারিয়ার তৈরি করেছে, বেড়া তৈরি করেছে। ঠিক আছে, একজন আরেকজনের হাত ধরে শক্তিশালী একটা ব্যারিকেড তৈরি করেছে। কিন্তু এর তো আর হাত ধরার কেউ নাই, এ আলাদিনের চেরাগ পায় নাই বেচারা, ওর হাত ধরার কেউ নাই। তো ও অনেক ভেবে চিন্তে যেটা করলো, ও ভাবতেছে ধুর, হাত তো ধরতে পারতেছি না, ওই নিজের হাতই নিজে ধরি, ও 2 হাত এমনি ধরে ফেলছে। ঠিক আছে, একজন বলে এটা মোরগ হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা মোরগের মতো হয়ে গেছে, আলাদিনের চেরাগটাও মোরগের মতো। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে ওই যে জিন বের হয়েছিল মনে করো, ঠিক আছে, তো এই যে দেখো, ও কি করলো, নিজের হাত নিজে ধরে ফেললো, নিজের হাত নিজে ধরে ফেললো। এইটাকে বলা হয় ইন্ট্রা, মানে নিজেদের মধ্যে, নিজের মধ্যেই ইন্ট্রা। আর এটা হচ্ছে ইন্টার, এটা হচ্ছে ইন্টার, ইন্টার। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রা, মানে একজনের মধ্যেই এই নিজের হাত ধরে ফেললাম, দিস ইজ ইন্ট্রা। আর একজন আরেকজন, আমার আমার অনেকগুলো যমজ ভাই চলে আসছে, আমি ওর হাত ধরলাম, ও আমার হাত ধরলো, এভাবে চলতে আছে, এটাকে বলা হয় কি? ইন্টার। ঠিক আছে, তাহলে অন্ত আণবিক, বাংলা এটা হচ্ছে অন্ত আণবিক। ঠিক আছে, তো এটা অন্ত আণবিক না, এটা অন্ত মানবিক হয়ে যাবে, তাই না? মানুষ এটা, তাহলে এটা হচ্ছে অন্ত মানবিক দিলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আন্ত মানবিক, এটা হচ্ছে আন্তঃমানবিক হাইড্রোজেন বন্ড। তো এরকম দেখা যাচ্ছে, তোমাকে যদি এখন এইটা বলা হয়, বলো তো এইটা কি ধরনের হাইড্রোজেন বন্ধন? এইচ ও এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ, বলো
এটা কি ধরনের হাইড্রোজেন বন্ড? এটা কি ইন্ট্রামলিকুলার নাকি ইন্টারমলিকুলার? ইন্ট্রামলিকুলার, যেটাকে আমরা বলি অন্ত। অন্ত আর আন্ত, ইন্ট্রা আর ইন্টার। তো বলো আন্ত কোনটা হবে, ইন্ট্রা নাকি ইন্টার? এটা হচ্ছে ইন্টার। এই যে দেখো কোনটার সাথে মিল আছে, অনেকগুলো একসাথে ধরে ধরে গিয়েছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আন্ত আণবিক বা ইন্টারমলিকুলার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ইন্টারমলিকুলার। ক্লিয়ার? তো হাইড্রোজেন বন্ধনের আরো কিছু উদাহরণ আছে, এগুলোতে পরে আসবো। এই যে এই জিনিসটা একটু বুঝতে হবে এখন। আচ্ছা, আরেকটা কথা, এই যে বেচারা একা একা নিজের হাত ধরে বসে আছে, আর এইখানে 4-5 জন ভাই, যমজ ভাই একসাথে একটা বন্ধন তৈরি করেছে। তো তুমি বলো তো কোন বন্ধনটা ব্রেক করা কঠিন? ইন্ট্রা ব্রেক করা করতে বেশি টেম্পারেচার লাগবে, এইটা ভাঙতে বেশি শক্তি লাগবে? আচ্ছা, এটা শক্তি ধরলাম E1, আর এটা ভাঙার জন্য শক্তি ধরলাম E2। বলো কোন শক্তিটা বেশি হবে, E2 বেশি নাকি E1 বেশি? E2 বেশি নাকি E1 বেশি হবে বলো? E1 অথবা E2, হ্যাঁ? তার মানে E2 বেশি, কারণ অনেকগুলা একসাথে আছে। প্রথমে এটা ভাঙতে হবে, তারপরে এইটা ভাঙতে হবে, কতজনকে ভাঙবা তুমি? রাবণের 10টা মাথা, কয়টা মাথা কাটবা বলো? হাইড্রা পড়ছো না, একটা কেটে ফেললে আর একটা তৈরি হয়ে যায়, তাই না? ওই কেটে ফেললা, আবার 2টা তৈরি হইল। সো এখানে তুমি কয়টা ভাঙবা, অনেকগুলা একসাথে আছে। তার মানে এখানে হচ্ছে E2 ইজ গ্রেটার দেন E1। তার মানে যেখানে আন্ত আণবিক একসাথে অনেকগুলা যুক্ত থাকে, সেটা ভাঙতে কি হয়, শক্তি বেশি লাগে। তার মানে এই এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। স্ফুটনাঙ্ক বেশি হবে কারণ এটা অনেকগুলো একসাথে থাকে, আর এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। মনির বলে অন্ত আর আন্তর মধ্যে পার্থক্য কি? এই যে পার্থক্য এঁকে রেখেছি, নিজের হাত নিজে ধরে নেওয়া হচ্ছে অন্ত, আর আরো অনেকজনের সাথে হাত ধরে রাখা হচ্ছে আন্ত। যাই হোক, এই প্রশ্নটা দেখো, অর্থো নাইট্রোফেনল, একটু বুঝবা, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমার কাছে এই কোয়েশ্চেনটা খুবই পছন্দের। এই কোয়েশ্চেনটা আমার খুবই পছন্দের একটা কোয়েশ্চেন। অর্থো নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনলের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? কোনটির গলনাঙ্ক বেশি? তো আমরা এটা তো জানি না, বাট আমরা এটা জানি যে গলনাঙ্ক কার বেশি হয়, আন্ত আণবিকের। আন্ত আণবিকের, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, এটার গলনাঙ্ক বেশি হয়। বাট আমরা জানি না যে অর্থ নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনল দেখতে কিরকম। সো আমাদেরকে যেটা দেখতে হবে, দেখো এইটার নাম আমরা জানি, এইটার নাম কি, এটার নাম বলো। এটার নাম বলো। বেনজিন। এই বেনজিনের উপরে যদি একটা OH দাও, তাহলে এটা হচ্ছে ফেনল। দিস ইজ ফেনল। আর এই ফেনলের সাথে যদি তুমি একটা নাইট্রো দাও, NO2, সরি সরি সরি, এই ফেনলের সাথে তুমি একটা, এটা হচ্ছে ফেনল, এই ফেনলের সাথে যদি তুমি একটা নাইট্রো গ্রুপ দাও যে কোনো জায়গায়, এটাকে বলা হয় নাইট্রোফেনল। নাইট্রোফেনল, নাইট্রোফেনল, ঠিক আছে, এটাও নাইট্রোফেনল। OH
এখানেও নাইট্রো থাকতে পারে, এটাও নাইট্রোফেনল। OH নাইট্রোটা এখানেও থাকতে পারে, NO2, এটাও নাইট্রোফেনল, এটাও নাইট্রোফেনল, 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 তিনটা নাইট্রোফেনল। এখন এই তিনটার আবার তিন রকমের নাম আছে। তো এই নামটা আমি সবসময় এভাবে মুখস্থ রাখাই, দেখো মনে করো যে এখানে কিছু একটা আছে, মনে করো এখানে কিছু একটা আছে, এক্স ধরে নাও। তো আমরা যেটা করতে পারি, এই দিক থেকে নামকরণ শুরু করতে পারি বা এই দিক থেকে নামকরণ শুরু করতে পারি, তোমার ইচ্ছা। তো আমি সবসময় এই দিকটা প্রেফার করি। তাহলে এটা কয় নাম্বার কার্বন? এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5, এটা 6। তুমি যদি উল্টা দিক দিয়ে ঘুরো তাও হবে। কেউ যদি চাও যে আমি এভাবে ঘুরবো, কোনো সমস্যা নাই। এক্স, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাও হবে, সমস্যা নাই। তো সবসময় মনে রাখবা যে এই কাছের পজিশনটা, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে অর্থ। আর যেটা দূরে সেটা হচ্ছে প্যারা, প্যারা হচ্ছে দূরের পজিশন। তাহলে অর্থ হচ্ছে কাছের পজিশন, প্যারা হচ্ছে দূরের পজিশন, আর মাঝের পজিশনটা হচ্ছে মেটা, মাঝে হচ্ছে মেটা। ঠিক আছে? তাহলে যেটা কাছের পজিশন সেটা হচ্ছে অর্থ, মাঝে মেটা, দূরে প্যারা, দূরে প্যারা। ঠিক আছে? আবার যদি এখান থেকে শুরু হয়, ঠিক আছে, যাই হোক দেখো আস্তে আস্তে দেখো। তাহলে দেখো নামকরণ করব আমরা। তাহলে এটা তো আমাদের 1 নাম্বার। এখন তুমি ভাবতে পারো এটাকে 2 দিব না, যেখানে আছে ওই দিক দিয়ে ঘুরতে হবে। তাহলে ঘুরতে হবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তাহলে এটা 2, এটা 3, এটা 4। তাহলে কয় নাম্বারে আছে দেখো তো? 2 এ আছে। এই পজিশনটা কি পজিশন ছিল? এই পজিশনটা ছিল অর্থ পজিশন। তাহলে এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, দিস ইজ অর্থ নাইট্রোফেনল। এটা কোন পজিশনে আছে দেখো তো? মাঝে আছে। তাহলে এটা মেটা নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল। এটার নাম বলো। দেখো একদম দূরে আছে, প্যারা পজিশনে আছে। তাহলে এটা প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল। ঠিক আছে? তাহলে প্যারা নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল, এগুলো যখন অর্গানিক কেমিস্ট্রি পড়তে যাবে তখন আবার কাজে লাগবে, আবার পড়ানো হবে। সো এক জিনিস তোমরা অনেকবার পড়তে পারবা। ওকে? একজন বলে এমসিকিউ সলভ কি হবে না? অধৈর্য হচ্ছ কেন? শিখতে থাকো না। তুমি যদি এগুলো না শিখো এমসিকিউ কি দিয়ে সলভ করবা? হ্যাঁ, যদি এমসিকিউ আজকে না হয় আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের এমসিকিউ, সিকিউ, অ্যাডমিশন কোশ্চেন প্রত্যেকটা জিনিস করানো হবে, ওটা নিয়ে টেনশন নিবা না। তাহলে কোশ্চেনে আসি। অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনলের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি? তো দেখো এখানে আমরা অর্থ নাইট্রোফেনলটা একটু ড্র করি। দিস ইজ OH, ঠিক আছে, এখানে দিলাম N, বন্ড O, ডাবল বন্ড O। এইভাবে অর্থ নাইট্রোফেনলটা থাকে। ঠিক আছে? এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এটার স্ট্রাকচার হচ্ছে এটা, অর্থ নাইট্রোফেনল। আর প্যারা নাইট্রোফেনলটা হচ্ছে কিরকম? প্যারা নাইট্রোফেনলটা হচ্ছে, দেখো এই দিলা N, বন্ড O, ডাবল বন্ড O, ঠিক আছে, প্যারা নাইট্রোফেনল।
তো এইখানে দেখো এই অক্সিজেন আর এই হাইড্রোজেন অনেক কাছাকাছি আছে না, অনেক কাছাকাছি আছে। তো এই যে যখন কাছাকাছি হাত পেয়ে যাচ্ছে তখন ওই এই হাতটা একদম খপ করে ধরে ফেলবে, এই হয়ে গেল বন্ধন। কিন্তু এই হাইড্রোজেন থেকে এই অক্সিজেনটা অনেক দূরে আছে, এই হাইড্রোজেন থেকে এই অক্সিজেনটা অনেক দূরে আছে, তখন যেটা হবে আরেকটা প্যারানাইট্রোফেনল নিতে হবে। তখন যেটা হবে বুঝো, আরেকটা প্যারানাইট্রোফেনল নিচ্ছি, এই হচ্ছে H বন্ড O, N বন্ড O, ডাবল বন্ড O। কি হবে, এই যে O দেখতে পাচ্ছ আর এই যে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এরা তো দূরে দূরে ছিল, এটা আর এটা তো দূরে, হাইড্রোজেন বন্ধন হওয়া অনেক প্যারা, ঠিক আছে, অনেক প্যারা। কিন্তু এজন্য যেটা হবে এইটা নিয়েই আমাকে খুশি থাকতে হবে, এই যে কাছাকাছি চলে আসছে। তো এইভাবে আরো অনেকগুলো চলতে থাকবে, উপরে আরো চলবে, নিচে আরো বন্ধন হতে থাকবে। তো এইটাকে কি বলা হবে, ইন্ট্রা নাকি ইন্টার? বলো, এটা কি ইন্ট্রা নাকি ইন্টার? এটা সন্নিবেশ বন্ধন হবে, হ্যাঁ, একটা সন্নিবেশ। এটা স্ট্রাকচার পড়ানো হলে বুঝবা আস্তে আস্তে। বলো, এই যে হাইড্রোজেন অক্সিজেন হয়ে গিয়েছে, তাহলে এটা ইন্ট্রা নাকি ইন্টার? এটা কিন্তু ইন্ট্রা, ইন্ট্রা মলিকিউলার। তার মানে অন্ত আণবিক, অন্ত আণবিক। আর এটা কিন্তু ইন্টার মলিকিউলার, দিস ইজ আন্ত আণবিক। আন্ত আণবিক। এবার বলো, ও তো একা একাই আছে, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি নাকি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? বলো, এটার গলনাঙ্ক স্ফুট আমি ঠিক করে দেই, এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, তাই না? ও নাইট্রোফেনল, ও নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল। আর এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল, দিস ইজ পি নাইট্রোফেনল। তাহলে বলবা ও আর পি কার গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? এইটার, কারণ অনেকগুলা একসাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক দুইটাই বেশি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তুমি এইভাবে দিতে পারো। তার মানে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ধন বোঝাটা ইম্পর্টেন্ট। কারণ নুসরাত জাহান বলে একটু বইয়ের ভাষায় বলবেন ভাইয়া, বইয়ের ভাষা এটাই, তুমি বই খুলে দেখো, বইয়ের ভাষা এটাই। সুপ্রিয়, হ্যাঁ তোমার কমেন্ট শো করে। মেটানাইট্রোফেনলে কি হবে? মেটানাইট্রোফেনল লাগবে না, ওইটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মাঝামাঝি হবে। যেমন এটা কার 45 ডিগ্রি সেলসিয়াসটা কার হবে? এটার হবে 45 ডিগ্রি সেলসিয়াস, এটার হবে 45 ডিগ্রি সেলসিয়াস, আর এটার হচ্ছে 114 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেটানাইট্রোফেনলটা মাঝামাঝি হবে। কমন সেন্স কাজে লাগাও, এটা যদি 45 ডিগ্রি হয় আর এটা যদি হয় 114 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা দেখবা অ্যারাউন্ড 60 টু 70, মানে 65 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের হবে। এটা কমন সেন্স কাজে লাগাও। সম্পূর্ণটা আরেকবার রিভিউ দেন ভাই, অর্থনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল কোনটার গলনাঙ্ক বেশি? তো অর্থনাইট্রোফেনলটা দেখতে এরকম, হাইড্রোজেন অক্সিজেনটা কাছাকাছি আছে, হাইড্রোজেন বন্ধন করে ফেললো। এই যে দেখো, এটা একটা প্যারানাইট্রোফেনল, এইটা আরেকটা প্যারানাইট্রোফেনল।
এখন এই হাইড্রোজেন এই অক্সিজেন অনেক দূরে আছে, অনেক দূরে, পুরা অপোজিট সাইডে, যে কারণে হাইড্রোজেন বন্ধনটা এইখানে না হয়ে এই যে আরেকটা প্যারানাইট্রোফেনলের সাথে হাইড্রোজেন বন্ধন করে। তার মানে এটা অনেকগুলা অণু পরস্পর একসাথে যুক্ত হতে পারে, যে কারণে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি। আর এটা শুধুমাত্র একটা অণু একসাথে যুক্ত হতে পারে, যে কারণে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম। উদয় রায়হান কমেন্ট আসে, সবার কমেন্ট আসে। শোনো, কোথায় কি লেখা আছে এটা নিয়ে তোমরা মাথা খারাপ করবে না। আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, আমি যা পড়াইতেছি এটা তোমার লাইফে কাজে লাগবে, ঠিক আছে? আমি যা পড়াচ্ছি সেটা তোমার লাইফে কাজে লাগবে। বইয়ে যদি কোথাও উল্টা একটু থাকে, আমি তোমাকে এটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, মানুষ মাত্রই ভুল হয়, বাট আমি তোমাকে বলছি যে আমি ক্লাসে যদি কখনো ভুল করিও সেটা মেজর মেজর কোনো ভুল হবে না, মেজর কোনো ভুল হবে না, হইলে ছোটখাটো ভুল হইতে পারে। কারণ এই জিনিসগুলো নিয়ে ভাই অনেক বেশি অ্যানালাইসিস করা আমার। আমি অ্যাজ আ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এগুলো আমরা ল্যাবে করি, আমরা প্রতিনিয়ত এগুলোই পড়ি, মানে এগুলো নিয়ে আমাদেরকে কি বলতে হয়, মানে এগুলো নিয়ে উঠা বসা প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমাদের থিঙ্কিং এ এগুলোই থাকে, বুঝেছো? আমি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না হয়ে অন্য একটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট হইতাম, তাহলে হয়তো আমাকে এত থিঙ্কিং করা লাগতো না, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে এই জিনিসগুলো নিয়ে আমাকে উঠা বসা করা লাগতো না, ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে আমি রেগুলার উঠা বসা করি। সো এটা নিয়ে কখনো সন্দেহ রাখবে না যে হয়তোবা মানে পড়াটা ঠিকঠাক হচ্ছে না, বা হয়তোবা এটা একটু অন্যরকম হইতে পারে, এরকমটা না, ঠিক আছে? এই সন্দেহ রাখবে না। আচ্ছা, এই যে দেখো এখানে এটা দেওয়া আছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বইয়ে দেখবা, বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে এগুলো, ঠিক আছে? বইয়ে সুন্দর মতো দেওয়া আছে। এই চার্টটা দেখবা বইয়ে আছে। আচ্ছা, এই কথাটা বলো তো যে পানি আর হাইড্রোজেন ফ্লোরাইড এদের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে কোনটাই সবল হাইড্রোজেন বন্ধন আছে, এটা তোমরা দেখবা। যাই হোক, দেখো এই যে দেখো পানি আর এই যে H2S, দেখো পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই যে বয়লিং পয়েন্ট, এইদিকে হচ্ছে বয়লিং পয়েন্ট। এই যে দেখো পানির থেকে হাইড্রোজেন সালফাইড কমে গেছে, কারণ কি? হাইড্রোজেন বন্ড নাই, কমে গেছে। এই যে দেখো যেগুলো হাইড্রোজেন বন্ড আছে এগুলো সব উপরে উপরে, এই যে দেখো উপরে উপরে। আর এই যে দেখো CH4, এটা অনেক নিচে নেমে গেছে, কারণ হাইড্রোজেন বন্ড নাই। তার মানে এই যে এই, ঠিক আছে? সো এটা তোমরা দেখতে পারো। ওকে, এই যে এখানে দেওয়া আছে বড় করে, এই যে দেখো H2O, H2S, H2Ace, H2Te, ঠিক আছে? তো এইখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন, সালফার এগুলোর বিক্রিয়া করানো আছে, তো এটার সব থেকে বেশি বয়লিং পয়েন্ট, কারণ কি? হাইড্রোজেন বন্ড আছে। তারপরে HCl, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এখানে হাইড্রোজেন ফ্লোরাইডেরটা সব থেকে বেশি। NH3, PH3, আর্সেনিক হাইড্রাইড, অ্যান্টিমনি হাইড্রাইড, এর মধ্যে অ্যামোনিয়ারটা সব থেকে বেশি। আর এইখানে দেখো CH4, SiH4, জার্মেনিয়াম হাইড্রাইড, এখানে দেখো এটার সব থেকে কম, সব থেকে কম, কারণ কি? এটাতে হাইড্রোজেন বন্ধন নাই। গ্রাফটা এটাই বোঝাচ্ছে, এইদিকে বয়লিং পয়েন্ট, মানে এটার বয়লিং পয়েন্ট বেশি এই চারটার মধ্যে। এটা বইয়ে দেখবা, বইয়ে আছে, ঠিক আছে? এটা আমি ইয়াতে করাবো, তোমাদেরকে MCQ যেদিন সলভ করাবো সেদিন আমি এটা করাবো, ঠিক আছে? MCQ, MCQ আজকে আর যাবো না, তোমাদের জন্য MCQ আমি ক্লাস এক্সট্রা ম্যানেজ করব। বলো তো অ্যালকোহল তরল নাকি কঠিন? বলবা অ্যালকোহল কি তরল নাকি কঠিন?
এমসিকিউ এর এক্সট্রা ক্লাস নিব, সমস্যা নাই। অ্যালকোহল তরল নাকি কঠিন নাকি গ্যাসীয়, কোনটা? কঠিন তো হবে না। তরল। কেন তরল? এটা দেখবা অ্যালকোহলের সাধারণ সংকেত জানো, আর বন্ড ও এইচ। এটা হচ্ছে অ্যালকোহল, তোমরা পড়ে আসছো কিনা আমি জানি না, 9-10 ছিল আর বন্ড ও এইচ, তাই না? যেমন ইথানল, ইথানলের সংকেত হচ্ছে CH3 CH2 OH। তো তুমি যদি ইথানলটা ওইভাবে লিখো যে হাইড্রোজেন বন্ড ও বন্ড আর, এই যে অ্যালকোহলটাকে তুমি এভাবে লিখতে পারো, আর বলতে যে এতটুকু আর, এতটুকু হচ্ছে আর, অ্যালকাইল গ্রুপ। এতটুকু হচ্ছে আর, অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে এই যে এইচ বন্ড ও বন্ড আর, এইচ বন্ড ও বন্ড আর, এদের মধ্যে কি হবে? হাইড্রোজেন বন্ধন। এই যে, ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে তরল। নিলয় দাস, তোমাকে ইগনোর কেন করব? আসলে কমেন্ট গুলো সামনে আসে না সব সময়, ঠিক আছে। ভাইয়া একটু কমেন্টটা দেখি উপরে, উপরে। ভাইয়া ইলেকট্রোনেগেটিভিটি এর ডিফারেন্স কত হলে হাইড্রোজেন বন্ধন পসিবল? এতটুকু মাথায় রাখো, তোমার ডিফারেন্স মনে রাখা লাগবে না। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই তিনটার সাথে হাইড্রোজেন বন্ধন হবে, বাকিগুলো আপাতত ইগনোর করো, ঠিক আছে। সুভানা, হ্যাঁ তোমার উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ ভাই নিচে যান কমেন্ট। না, ক্লাস এক্সটেন্ড হবে না, ঠিক আছে। তাহলে অ্যালকোহল কিন্তু এরকম হাইড্রোজেন বন্ধন করতে পারে। ইথানোয়িক অ্যাসিড সংকেত জানো? ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, এটা কিন্তু ডাইমার করতে পারে। ডাইমার, ইথানোয়িক অ্যাসিডটার সংকেত হচ্ছে CH3 COOH, তাই না? বাট এটা দেখতে হচ্ছে এরকম, CH3 C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, এইভাবে ভেঙে লেখা হয়। তো এটাকে আমি দেখো কিভাবে লিখছি, খেয়াল করো। CH3 C ডাবল বন্ড O বন্ড O বন্ড H, ওকে। আচ্ছা, এবার এই পাশে আরেকটা দাও, CH3 C, ঠিক আছে, ডাবল বন্ড O বন্ড O বন্ড H, ঠিক আছে। এটা একটা ইথানোয়িক অ্যাসিড, CH3COOH CH3COOH, এই দুইটার মধ্যে এই যে এখানে একটা বন্ধন হবে, হাইড্রোজেন বন্ড, OR H এর মাঝে, এইখানকার OR H এর মাঝে একটা হাইড্রোজেন বন্ড হবে। তো এটা হচ্ছে ডাইমার, দুইটা ইথানোয়িক অ্যাসিড এভাবে একসাথে যুক্ত হয়। ঠিক আছে, সো এইভাবে অনেক কিছুর হাইড্রোজেন বন্ধন দেখানো যায়, বাট তোমাদের আসলে তো এত কিছু নাই, তাই না? এই যে দেখো হাইড্রোজেন বন্ধনের উপরে, ভাই আমি বিশ্বাস করো, তুমি যে কোনো জায়গা দেখতে পারো, তোমার ফ্রেন্ডরাও আছে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, তো তুমি দেখতে চাইবা যে হাইড্রোজেন বন্ধনে কি পড়ানো হয়েছে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি
হাইড্রোজেন বন্ধনে এর থেকে বেশি ইন্টার লেভেলে খুব একটা কেউ পড়ায় না বা পড়ানো উচিত না, কারণ এর থেকে বেশি পড়ালে সেটা তোমার কোনো কাজে দিবে না, সো যাই হোক, আমরা হাইড্রোজেন বন্ধন পড়ে ফেললাম। ঠিক আছে, আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো, জাস্ট লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কপার সালফেট 5 অণু পানি, এটার স্ট্রাকচার, এটার নাম কি? কপার সালফেট 5 অণু পানি, এটার নাম কি বলো? ব্লু ভিট্রিয়ল, তাই না? কি বলা হয় এটাকে? উদয় বলে, ভাই কিছুদিন পর এক্সাম, ভয় লাগে। কিসের ভয়? এক্সাম নিয়ে কেন ভয় পাবা? লাইফে কত কিছু আছে, এর মধ্যে তুমি এক্সাম নিয়ে ভয় পাচ্ছ? এক্সাম নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাই। এরপরে ক্লাস আছে এখানে। আচ্ছা, 5 মিনিট এক্সটেন্ড দিন, বেশি না ভাই। লাইফে অনেক কিছু আছে, এক্সাম নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। 5 মিনিট। তো এরা হচ্ছে কপার সালফেট, এটাকে তুতে বলা হয় বা তুত বলা হয়। তো এটার যদি তুমি স্ট্রাকচার দেখো, স্ট্রাকচারটা হবে এরকম, Cu2+, Cu2+, দেখো খেয়াল করো, পানি, ও ও ও ও, ঠিক আছে, 4টা ও দিলা না, 4টা ও মানে 4টা পানি হবে। এটা একটা পানি, এটা একটা পানি, এটা একটা পানি। এই যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, সবার কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন। এগুলো তোমার কাজে লাগবে, এগুলো নোট করে রাখো। তোমার মেন টপিকগুলো এই চ্যাপ্টারের শেষ, বাট এই ছোট ছোট টপিকগুলো থেকে তোমার অ্যাডমিশনে তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। এগুলোতে হবে এই যে সন্নিবেশ বন্ধন, 4টা সন্নিবেশ বন্ধন হলো, ঠিক আছে, 4টা সন্নিবেশ বন্ধন। তারপরে এখানে হবে একটা পানি, ও এইচ এইচ, এই এইচ এ হবে ডেল্টা প্লাস, এই এইচ এ হবে ডেল্টা প্লাস, এখানে একটা ডেল্টা মাইনাস 2 ডেল্টা মাইনাস না, তাহলে এইখানে হবে ভাই হাইড্রোজেন বন্ড। কোথায় হবে হাইড্রোজেন বন্ড? এই যে এখানে অক্সিজেন হাইড্রোজেন, এখানে হবে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, এ হলো হাইড্রোজেন বন্ড। তাহলে দেখো, কপার 2+ এর সাথে 5টা পানি যুক্ত হলো, 4টা পানি যুক্ত হয় সন্নিবেশ বন্ধনে, আর একটা পানি যুক্ত হয় হাইড্রোজেন বন্ধনে। এবার বাকি থাকে SO4 2-, SO4 2-। আচ্ছা, SO4 2- একটু সুন্দর করে দেই, দেখবা। খেয়াল রাখো, এই যে দেখো SO4 2-, একটা মাইনাস দুইটা মাইনাস, এগুলো একটু চাইলে মুখস্থ করতে পারো, সমস্যা নাই। তো এখানে কি হয়ে যাবে, এই যে আবারও কি আছে, হাইড্রোজেন অক্সিজেন, ঠিক আছে, হাইড্রোজেন অক্সিজেন, ঠিক আছে। কি অবস্থা বলো? কপার সালফেট 5 অণু পানি, এটা মুখস্থ করবা।
ঠিক আছে। আচ্ছা, এখানে চাইলে হাইড্রোজেন বন্ধন নাও দিতে পারো, এখানে হাইড্রোজেন বন্ধন জেনারেলি হয় না, এখানে আয়নিক বন্ধনটা হয়, প্লাস মাইনাস, তো এই যে মাইনাস প্লাস, এখানে আয়নিক বন্ড। তাহলে এই একটা যৌগ যেখানে 4 রকমের বন্ধন আছে, এই একটা যৌগ যেখানে 4 রকমের বন্ধন আছে, এই যে এক নাম্বার হচ্ছে এই যে পানি, এটা এগুলো সমযোজী বন্ধন। তাহলে এখানে আছে সমযোজী বন্ধন। 2 নাম্বার এই যে এগুলো হচ্ছে সন্নিবেশ বন্ধন, এগুলো হচ্ছে সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, এটা ইয়া করে দাও, আয়নিক সন্নিবেশ। তারপরে কি আছে, হাইড্রোজেন বন্ধন, এই যে এটা হাইড্রোজেন বন্ধন। তারপরে 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে এইখানে 4 রকমেরই বন্ধন রয়েছে। এই একটা মৌল যেখানে 4 রকমেরই বন্ধন রয়েছে। বলো ক্লিয়ার কিনা, এটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এত বড় স্ট্রাকচার এগুলো মুখস্থ করতে পারো, কোথাও আসবে না, বাট করাই দিলাম, বইয়ে আছে, করাই দিলাম। কমপ্লেক্স কম্পাউন্ডে হাইড্রোজেন বন্ড এ অংশগ্রহণ আগ্রহ প্রকাশ, কমপ্লেক্স কম্পাউন্ডে হাইড্রোজেন বন্ড দেখতে হবে এরকম কিছু আদৌ তোমাদের সিলেবাসে আছে কিনা। অপু দাস বলে আগের কিছু ক্লাস মিস হয়েছে, কি করব? ক্লাস করে ফেলতে হবে, ছাড়া উপায় নাই। ক্লাস করা ছাড়া তুমি আমার কনসেপ্ট আপাতত ধরতে পারবে না ভাই। ঠিক আছে, যতই বলো আমি অনেক সহজ করে পড়াই। একজন বলে কপার 2+ কয়ে গেল, এই যে কি রে ভাই, এটা কি কপার 2+, এই যে কপার 2+ SO4 2- আয়নিক। হ্যাঁ, আর পড়াবো না, পড়ানো শেষ। ঠিক আছে, তো কিছু কথা সেটা হচ্ছে যে কিছু জিনিস, মানে তুমি এই চ্যাপ্টার ফার্স্ট টাইম পড়ছো, তো দেখবা যে তুমি যতই পড়ো না কেন একটু না একটু কমতি থেকে যাবে, একটু না একটু কমতি থেকে যাবে। সো তোমরা যেটা করতে পারো, চ্যাপ্টারটা অলমোস্ট শেষ, এখন তোমরা বই খুলবা, বই খুলে আমি যা যা পড়িয়েছি প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি হচ্ছে ইয়াতে যাবা, হেডিংসে যাবা, সূচিপত্র, ওইখানে দেখবা হাইড্রোজেন বন্ধন লিখা, পেজ নাম্বার এত, হাইড্রোজেন বন্ধনে গেলা, দেখো পারো কিনা। তুমি শঙ্করায়ন যাও, খুলো, দেখো পারো কিনা। সো এভাবে তোমরা পড়তে থাকো, বই র্যান্ডমলি উল্টাবা না, টপিক ধরে ধরে পড়বা। হাইড্রোজেন বন্ধন পড়ে ফেলি, শঙ্করায়ন পড়ে ফেলি, ফাজানের নীতি পড়ে ফেলি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা পড়ে ফেলি, আয়নীকরণ শক্তি পড়ে ফেলি, এইভাবে টপিক ধরে ধরে আগাবা। র্যান্ডম বই এভাবে রিডিং উল্টাবা, কারণ বইয়ে তো সিরিয়ালি সাজানো নাই, তুমি আমার ক্লাস যেভাবে সাজানো হয়েছে ওইটা অনুযায়ী টপিক ধরে ধরে পড়ো। দেন যখন একবার তোমার পড়া হয়ে যাবে ফুল, তারপরে তখন তুমি র্যান্ডম বই পড়বা, তখন দেখবা সব তোমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে। আর চেষ্টা করবা যে আপাতত হাজারি স্যারের বইটা ধরে ধরে পড়ার। আর যখন একটু তোমার স্কিল ডেভেলপ হবে, একটু ম্যাচিওর হবা, আর একটু বড় হবা, তখন তোমরা চেষ্টা করবা সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা পড়ার। ঠিক আছে, বাট তুমি চেষ্টা করবা আপাতত হাজারি স্যারের বইটা পড়ার। আর হ্যাঁ, পরিশ্রম করতে হবে, মানে সাকসেসের কোনো শর্টকাট ওয়ে নাই। শর্টকাট ওয়ে শঙ্করায়নের থাকতে পারে, তোমার কলেজে মার্কস পাওয়ার থাকতে পারে, বাট যদি তুমি আলটিমেট সাকসেসফুল হইতে চাও তাহলে কোনো শর্টকাট ওয়েতে হতে পারবে না। তুমি হয়তোবা কলেজে 2টা মার্ক বেশি পেয়ে যাবা, আরেকজনের থেকে এগিয়ে যাবা, বাট আলটিমেটলি তোমার লাস্ট খেলাটা হবে অ্যাডমিশনে যেয়ে দেখবা এমন পোলাপান চান্স পাচ্ছে যাদেরকে তুমি কখনো ফ্রন্ট লাইনে দেখো নাই। তো ওরা কিভাবে অ্যাডমিশনে চান্স পায়? কারণ ওরা পরিশ্রম করে, ওরা টু দা পয়েন্ট পড়াশোনা করে। সো আমি তোমাদেরকে টু দা পয়েন্ট কিছু পড়াশোনা দিচ্ছি, এই জিনিসগুলো করতে থাকো, এগুলো করলে হয়ে যাবে সবকিছু। ওকে, আর এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে কি ক্লাস জানি না, কবে ক্লাস, দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।